ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 33, গাইবান্ধা 5-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 33, গাইবান্ধা 5 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা শাখার জামাতে ইসলামী বাংলাদেশের জেলা নায়েবে আমির আব্দুল ওয়ারিস সরকার। তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি এই আসন থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী। তো তার সঙ্গে কথা বলবো তিনি কেন এই প্রার্থী হয়েছেন বা তাকে কেন দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা রাসূলিল করিম। আমি প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি, তার কলা কৌশলী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডিবিসির মাধ্যমে আমার সাগাড়া ফুলছড়ি সহ সকল দেশবাসীর প্রতি সালাম জানাচ্ছি এবং হিন্দু ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। ছাত্র জীবন 1968 সাল থেকে 1973 সালে গাইবান্ধা কলেজের ছাত্র ছিলাম। সেখানে ছাত্র ইউনিয়ন করতাম। তখন আমার ছাত্র নেতা ছিল আমার মরহুম মতিউর রহমান টুকু এমপি, গণেশ প্রসাদ প্রয়াত এবং আমিনুল ইসলাম গোলাপ। তারপর থেকে আমি জামাত ইসলামের ইমান আকিদা কর্মসূচি উদ্বুদ্ধ হয়ে 1989 সালে জামাত ইসলামের সদস্য হই। তারপরে জামাত ইসলামী কর্তৃক বিভিন্নভাবে জেলার দায়িত্ব, উপজেলার দায়িত্ব পালন করি এবং জেলার দায়িত্ব পালন করছি এখন পর্যন্ত। আর বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থী মনোনীত করার সিস্টেমটা হলো যে তৃণমূল পর্যায়ে পুরুষ, মহিলা, শ্রমিক, ছাত্র, ছাত্রী এবং সর্বস্তরের জনগণের আমাদের জামাতের সংগঠনের জনমতের গোপন ভোটের মাধ্যমে আমাদের এখানে প্রার্থী নির্বাচিত হয়ে থাকে। সেই আলোকেই কিন্তু আমাকে এখানে জামাত ইসলামী প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সেখান থেকে এসে আমি জাসদে যোগদান করি। আমাদের কোম্পানির ওসমান আলী সাহেব, মেজর এম এজ আলীর সঙ্গে জাসদে যোগদান করি। তারপর 1989 সালে আমি জামাত ইসলামের সদস্য হই। সে হিসেবে আমাকে আমার এই গুণাবলী দেখেই জামাত ইসলামী স্থানীয় জনগণ এবং জামাত কেন্দ্র আমাকে জামাত ইসলামী এমপি প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। এবং যদি আল্লাহর রহমতে এদেশের এই এলাকার সাগাড়া ফুলছড়ি জনমতের ভিত্তিতে আমি এমপি নির্বাচিত হই, তাহলে অবশ্যই এই এলাকার অবহেলিত এলাকা। এখানে যেহেতু আমাদের গণসংযোগ অত্যন্ত দুর্বল, এই জন্য আমরা প্রথম যে কাজটা হবে এখানে এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আল্লাহ জনগণের মত নিয়ে, তাহলে অবশ্যই প্রথমে এই এলাকার উন্নয়নের জন্য আমি এখানে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ করবো একাধিক সাগাড়া ফুলছড়িতে। ফুলছড়ির সবচেয়ে বড় যেটা আমাদের সমস্যা, নদী ভাঙন এলাকা। কঞ্চিপাড়াতে শরীকে হলদি ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার পরিবার নদী ভাঙনের কারণে তারাই মানবতার জীবনযাপন করছে। এই প্রথমে নদী শাসনের কাজ করব। এরান্ডা বাড়িতেও নদী শাসনের কাজ করা হবে ইনশাল্লাহ। সেই সঙ্গে সাগাড়ায় আমাদের প্রথমে 1971 সালের আগেই আমাদের যে যমুনা ব্রিজটা হয়েছে, যমুনা ব্রিজটা আমাদের তিস্তামুখ ঘাট থেকে শুরু করে বাহাদুরাবাদ হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাপ্টেন মুনচির সাহেব মন্ত্রী হওয়ার পরেই এটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সরকার সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং যমুনা ব্রিজ করে। কাজে আমি এমপি নির্বাচিত হলে ইনশাল্লাহ দ্বিতীয় যমুনা ব্রিজ এখানে করবো ইনশাল্লাহ। সেই সঙ্গে অস্থায়ী ভিত্তিতে এখানে আমরা আমাদের বিগত জামাতের এমপি মরহুম শহীদ আব্দুল আজিজ সাহেব যে যখন এমপি ছিলেন বেগম খালেদা জিয়ার পরিষদে, পার্লামেন্টে, তখন তিনি দাবি উত্থাপন করেছিলেন যে আমাদের কুড়িগ্রাম থেকে লালমোহর থেকে যে সেমি হাইওয়েটা আসছে, এই হাইওয়েটা গাইবান্ধা বনাপাড়া হয়ে যমুনা ব্রিজের জায়গায় লাগবে। সেটা আমাদের এখন পর্যন্ত গাইবান্ধা ডাকবালা পর্যন্ত, বনাপাড়া ডাকবালার মধ্যে সে রাস্তাটা হয়েছে। এই রাস্তা ইনশাল্লাহ আমি এমপি হলে ওই রাস্তাটা সংক্ষিপ্ত আকারে হলেও আপনার যমুনা ব্রিজের সঙ্গে সংযোগ করবে ইনশাল্লাহ। সেই সঙ্গে বেকারত্ব দূর করার জন্য এখানে সেরকম শিল্প কারখানা নেই। আমাদের একমাত্র শিল্প কারখানা, ভারী শিল্প কারখানা মহিমা সুগার মিল। এই সুগার মিলকে চালানোর চেষ্টা করব। তারপরে এখানে আমাদের ফুলছড়িতে কোনো মেডিকেল কলেজ নাই, সেখানে মেডিকেল কলেজ করার চেষ্টা করা হবে। গাইবান্ধা সাগাড়া ফুলছড়ি মিল একটা মেডিকেল করা হবে, যাতে করে এই অবহেলিত এলাকায় যাতে রংপুর, বগুড়া, ঢাকায় যেতে না হয় সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আর এখানে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের এক সম্পর্কে, জামাত সম্পর্কে একটা খারাপ ধারণা দেওয়া হয়ে থাকে যে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের ঘর থেকে বের হতে দেবে না। কিন্তু আমরা বলতে চাই, আমরা রসুলের সুন্নাহ অনুযায়ী রাসূলের সঙ্গে রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করেছেন এবং তার উম্মুল মুমিনিন আয়েশা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের মধ্যে বীর যুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী জুবাইরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি কৃষিকাজ করেছেন। কাজী জামাত ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মহিলারা তার শরীয়ত মেনেই সকল পেশা গ্রহণ করতে পারবে, এই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ।
আর বেকারত্ব দূর করার জন্য আমরা যথাযথ চেষ্টা করব, আমাদের সরকারের মাধ্যমে বেকারত্ব দূর করবো ইনশাল্লাহ। তারা সার্টিফিকেট পাওয়ার পরে তাদের বেকার থাকতে না পারে, আমির জামাত বলেছেন তাদের চাকরি তাদের কাছে চলে যাবে, তাদের চাকরির জন্য অন্যায় ঘুরতে হবে না। আর আমি এমপি হয়ে গেলে এদেশে যারা নাগরিক সুবিধা দেওয়া হয়, রাষ্ট্রীয় নাগরিক সুবিধা দেওয়া হয়, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, রাস্তা উন্নয়ন, এটার জন্য কারো পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না। আমাদের সিস্টেমের যে সরকারের নীতিমালা অনুযায়ী আমরা দোরগোড়ায় পৌঁছে দেবো সমস্ত নাগরিক সুযোগ সুবিধা ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন CSRM TVC ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।